আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমরা লগে আজকে সিলেটি অনলাইনের এই লাইভে অংশগ্রহণ করছেন, আপনাদের সকলের স্বাগত জানাই। শনিবার দুপুরবেলা এই মুহূর্তে আমি আছি লন্ডন শহর। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে অতি সম্প্রতি গত বৃহস্পতিবার একটা ঘটনা ঘটছে যে টাইটানিক উদ্ধার করার গিয়ে আরো ৫ জন যাত্রী মানে তারা মৃত্যুবরণ করছেন। তাদের যে সাবমেরিন যেটা আছিল টাইটান সেটা বিস্ফোরণ হয়ে গেছে গে এবং এটা বেশ একটা আলোচিত ঘটনা। তো এই ঘটনাটার লগে অনেক কিছু ইতিহাস সংযুক্ত আছে। সবকিছু মিলাইয়া আজকে একটু তথ্য তুলে ধরবো আপনাদের। তবে তার আগে যারা এই মুহূর্তে আমরা লগে লাইভও যোগ দিচ্ছেন, অবশ্যই লাইভটা একটু শেয়ার করবা। অনেক ইম্পর্টেন্ট তথ্য পাইবা। আমি জানি বর্তমান বিশ্ব টাইটানিক এই যে ওয়ার্ড, এটা অত্যন্ত পরিচিত এবং বিশ্বের প্রায় সব জায়গাতে এই টাইটানিক শব্দের লগে জড়িত। অনেকেই আবার টাইটানিক বলতে টাইটানিক মুভি মনে করি, অনেকেই আবার টাইটানিক মনে বলতে শুধুমাত্র টাইটানিক জাহাজ মনে করে। আসলে এই টাইটানিকটা কিতা, এই টাইটানিকের তো বৈশিষ্ট্য কিতা, এর পিছনে যে রহস্যময় ইতিহাস রয়ে গেছে কি, এই ইতিহাসগুলো কিতা, ওগুলা নিয়ে একটু আলোচনা করব। তার আগে জানাই দেই আজকে লন্ডন আসলে খুবই সুন্দর দিন আছে। গতকালকের মতো এই কয়েকদিন থেকে দিনগুলা বালা। আজকে একটু আকাশ মেঘাচ্ছন্ন আছে, হয়তো কিছুক্ষণের মাঝে মেঘ আইব। রাস্তাঘাটে পর্যাপ্ত মানুষ, আর ট্রাফিক জ্যাম তো আর আছেই, যেটা সবসময় থাকে লন্ডনের, এটা জানিয়ে নিবা। সুপ্রিয় দর্শক, যদি লাইভটা পছন্দ লাগে অবশ্যই লাইভটা শেয়ার করবা। আর আপনি তো সুচিন্তিত মতামত আপনাদের মধ্য থেকে কেউ যদি জানা থাকে এই টাইটানিকের বিস্তর ইতিহাস, তা সেটাও কিছুটা লিখতে পারেন, জানাইতে পারেন। আজকে এখনকার সময় তো আসলে যে কোনো জিনিস, পৃথিবীর ইতিহাসও মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক মানে প্রস্ফুটিত হওয়ার সাথে সাথে বিজ্ঞানের এত অগ্রসর হয়েছে যে সবকিছুই এখন আপনি গুগলও গেলে, ইউটিউবও গেলে, এমনকি ফেসবুকও যদি সর্বক্ষণ থাকেন তাহলে কোনো না কোনো ভাবে অনেক তথ্যগুলো কিন্তু আপনি আমার সামনে আসবে। তো এগুলা থেকে বালা যে জিনিসগুলো আছে এগুলো আমরা অবশ্যই গ্রহণ করব, আর মন্দ যেগুলো আছে এগুলো পরিত্যাগ করব, এটাই স্বাভাবিক। আমার লগে অনেকেই ইতিমধ্যে যোগ দিছেন। আমি দেখি আর আহমদ জুনায়েদ ভাই, আমার সাউন্ড ঠিক আছে নি? আহমদ জুনায়েদ ভাই, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ আব্দুর রহিম আমার লগে যোগ দিছেন। মোহাম্মদ সুভা, নাজির শামসুল হক এবং লিয়াকত হাসান। এখন আমরা একটু জানিলাই আসলে এই টাইটানিকটা কিতা, আসলে এটা জানা খুবই প্রয়োজন। আর আপনার মনোযোগ সহকারে শুনবা, ইনশাল্লাহ শুনলে পরে আপনি তোর কাজও লাগবো। প্রথমে যে তথ্যটা দিমু যে সেটা হইল কি, প্রত্যেকটা ঘটনা বা প্রত্যেকটা অবজেক্টর লগে কোনো না কোনো জাতিগোষ্ঠী, কোনো দেশ, কাল, এগুলা সম্পৃক্ত থাকে। এই টাইটানিকটা কিতা? টাইটানিক হইল গিয়ে একটা জাহাজের নাম আছে। এটা একটা বিশাল বড় ধরনের জাহাজ। আজকে থেকে প্রায় ১১৩ বৎসর আগে এই জাহাজটা আটলান্টিক মহাসাগরও ডুবে গেছে। ১১৩ নয়, ১১১ বা ১২ ওভাবেই ধরিয়া নৌকা।
112-13 বছর আগে 1912 সালের 15ই এপ্রিল আছে যে এই টাইটানিক জাহাজটা আটলান্টিক মহাসাগরও এটা নিমজ্জিত হয়, ধ্বংস হয়। এরই মধ্যে এবং এর পূর্বে এইভাবে বহু জাহাজ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ধ্বংস হয়েছে, সেগুলা নিয়ে তো অত মাতামাতি নাই। কিন্তু টাইটানিক নিয়ে তাহলে কিসের লাগে অত মাতামাতি? এর কারণ হইল গিয়া সেই যুগও, অর্থাৎ সেই যুগের সেই সময় পর্যন্ত এই টাইটানিক আছিল সবচেয়ে বড় জাহাজ, যেটা তখনকার সময়কার অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে এটা বানানো হয়েছিল এবং অনেক ব্যয় করা হয়েছে। এটা বানাইতে 5 বছর সময় লাগছিল। দর্শক এই পয়েন্টগুলো মনে রাখবা যে এটা প্রায় 5 বছর সময়, অর্থাৎ 1907 সাল থেকে নিয়ে 1912 সাল পর্যন্ত, 11 সাল পর্যন্ত দীর্ঘ 5 বছর এটার 2জন প্রকৌশলী আসলা, তার লগে আরো অনেকেই আসলা, তারা এটা বানাইছেন। এবং এটা দেশ হইল কি ইংল্যান্ড, অর্থাৎ ব্রিটিশ সকলের একটা জাহাজ আছে, যাত্রীবাহী জাহাজ। এটা কোনো যুদ্ধর জাহাজ আছে না। অনেকে আবার টাইটানিক বলতে যুদ্ধর জাহাজও মনে করেন। আসলে এটা যুদ্ধের কোনো জাহাজ নাই, এটা একটা যাত্রীবাহী প্রথম বিলাসবহুল, পৃথিবীর ইতিহাস অন্যতম দীর্ঘ বড় একটা জাহাজ আছিল, যার দৈর্ঘ্য আছিল প্রায় 900 ফিটের পাশাপাশি। এখন আপনারা যদি রিবন থাকে, ফিতা থাকে, তাইলে হিসাব ওই ধোকা 900 ফুটে কতটুকু লম্বা একটা জাহাজ হইতে পারে। এবং এর যাত্রী ধারণ ক্ষমতা আছিল প্রায় 2200 থেকে নিয়ে 2500 পর্যন্ত, 3000 ধরকা। যাত্রী ধারণ ক্ষমতা, যাত্রী, ক্রু সকলে, অন্যান্য যারা থাকো নাকি নাবিক টাবিক সব মিলে প্রায় 2200 থেকে নিয়ে 2500 পর্যন্ত যাত্রী ধারণ ক্ষমতা আছে। তাইলে এই জাহাজটা যে বানানি হইলো, ব্রিটিশরা এই জাহাজটা বানাইছে, বানাইয়া প্রথমে এটা টেস্ট করছে তারা। কিন্তু সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে যারা আবার লগে লাইভ যোগ দিছেন, আমি সারওয়ার আছি ক্যামেরার পিছনে। আমি আছি এই মুহূর্তে সেন্ট্রাল লন্ডন। আপনাদের গুড়ি গুড়ি লন্ডন শহরের আজকে শনিবারের এই মুহূর্তের যে অবস্থা, সেটাও যেমন আপনারা দেখতে পারবা, অবলোকন করতে পারবা। অনুরূপভাবে আজকের বিষয়বস্তু হইল কি, গত বৃহস্পতিবার আপনারা জানেন কানাডার থেকে একদল পরিব্রাজক, যারা টাইটানিক, যেটা আজকে থেকে 111-12 বছর আগে নিমজ্জিত হয়েছিল, ধ্বংস হয়েছিল, সেটার মানে যে ধ্বংসাবশেষ, সেখানে যাওয়ার, এর আগেও আরো অনেকেই গেছেন, সেখানে গিয়ে আরো নতুন নতুন করে তথ্য উদ্ভাবনের লাগে তারা যাইতে আসলাম। কিন্তু তাদের সেই যাওয়াটা আর হইছে না। তারা কানাডার যে পোর্ট থেকে যাত্রা শুরু করছিল, সেখান থেকে মাত্র 2 ঘন্টা এই জাহাজটা চলার পরপরও মূল যে ট্রাফিক কন্ট্রোল পয়েন্ট, সেখানের লগে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে তখন আর যারা এই জাহাজের মাঝে আসিল, এই সাবমেরিনের মাঝে, জাহাজ না সাবমেরিনের মাঝে আসিল, যেহেতু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তার পরবর্তী কোনো সংবাদ আর কন্ট্রোল রুমতে পাওয়া গেছে না। এর কিছুক্ষণ পর এই বিকট একটা বিস্ফোরণ হয়েছে, এবং সেই বিস্ফোরণের সাথে সাথে এখানকার যে যাত্রী আসলা এবং ক্রু আসলা, যে বিজ্ঞানী আসলা, ফাউল অনেক নাম করা একজন, এরা সহ 5 জন আসলা এখানে মাঝে। এই 5 জন তারা সেখানেই জাগাতু তারা মানে মারা গেছে। তাদের বডি এখনো পর্যন্ত পাওয়া গেছে না, সর্বশেষ সংবাদ পর্যন্ত। হয়তো যারা তদন্তকারী যে সমস্ত অন্যান্য সাবমেরিন আছে বা যে সমস্ত এগুলো আছে, এখনো পর্যন্ত তদন্ত করিয়া দেওয়ার আশা করি হয়তো এটার সন্ধান মিলবে। তবে একটা ইনফরমেশন এখানে দিলে, আমি মূলত আলোচনা করাতেছিলাম যে এই জাহাজটার যে প্রথম কিভাবে এই জাহাজটা কারা আবিষ্কার করছে, এর ফাঁকে আমি এখন প্রথমে কই দেই যে এখানে যে 5 জন যাত্রী আসলা, এই 5 জন যাত্রীর মাঝে একজন ব্রিটিশও আসলা, কিন্তু একজন ব্রিটিশ আসলা এবং 2 জন পাকিস্তানি আসলা। 2 জন পাকিস্তানি, অনেকেই কেউ কেউ আমি দেখছি যে এইভাবে নিউজ প্রচার করছেন ভুল বুঝার কারণে, যে দেখতে গিয়ে কি পরিবারের বা এইভাবে, আসলে জিনিসটা এইভাবে নাই। এরা পরিব্রাজক আসলা এবং 2 জন পাকিস্তানি বাপ বেটা আসলা, তারা সহ আরো একজন বিজ্ঞানী আসলা, গবেষক আসলা, যারা এগুলার উপর ইয়ে করেন, আর পাইলট নিজে আসলা, নাবিক বা চালক নিজে আসলা। তো এইটা ঘটছে গত বৃহস্পতিবারে। ঘটার পর এখন সারা বিশ্বের যারা জ্ঞানী মহল আছে বা এই সমস্ত যারা
প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলা খুঁজে এই ডিপার্টমেন্টগুলো প্লাস সাধারণ মানুষের একটা নতুনভাবে একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে যে আসলে এখানে কি হর। কারণ এই টাইটানিক সংক্রান্ত বিষয়ে অনেকগুলো ঘটনা ঘটে গেছে গিয়া, কিন্তু এখনো পর্যন্ত কোনো এর সোরা হয়েছে না। তো যাই হোক, আমি এই জিনিসটা এখানেই রাখিয়া আমি যাইগি টাইটানিকের যে বর্ণনা আসলাম সেখানে একটু ঘুরিয়া যাইগি, যে কথা কোয়াত আসলাম। সুপ্রিয় দর্শক, আপনারা জানবা যে এটা 1907 থেকে নিয়ে 1911 11:30 পর্যন্ত, এই সময় পর্যন্ত প্রায় 5 বছর সময় ব্যয় করিয়া এই জাহাজটা নির্মাণ করা হয়। পরে এই জাহাজটার মূল উদ্দেশ্য আছিল যে এটা একটা যাত্রীবাহী বিলাসবহুল জাহাজ, যা পৃথিবী প্রদক্ষিণ করব যাত্রীদের নিয়ে, এবং এর নাম দেওয়া হয়েছিল টাইটানিক। টাইটানিক শব্দটা আসলে কি, এটাও একটু আমার মনে হয় জানি রাখা বালা। জাহাজটা এখানে জানি রাখা বালা। আপনারা যখন জাহাজের প্রত্যেকটা জিনিসের নামকরণের পিছনে কোনো না কোনো কারণ থাকে, উদ্দেশ্য থাকে, মিথ থাকে, স্টোরি থাকে। তো আপনারা যখন এই জাহাজের নামর পিছনের যে নেপথ্যে যে জিনিসটা রয়েছে সেটা যদি জানেন, তাইলে অনেকেই হয়তো তার গবেষণার কারণে গিয়া, মানুষ তো বিভিন্নভাবে এই সমস্ত জিনিস নিয়ে গবেষণা করে, সুতরাং গবেষণার ক্ষেত্রে হয়তো কাজও লাগতে পারে। যেমন কোনো একটা ঘটনা ঘটলে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলারে গবেষণা করে। প্রথমত বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একটা গবেষণা হয়, আর দ্বিতীয়ত বৈজ্ঞানিক দৃষ্টিকোণের পাশাপাশি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এটার একটা গবেষণা করা হয়। এরপরে একটা পারিপার্শ্বিক অবস্থার দৃষ্টিকোণ থেকেও করা হয়, আর সমালোচনার দৃষ্টিকোণ থেকেও আবার গবেষণা করা হয়। তো আমরা যেভাবেই চিন্তা ভাবনা করি না কেন, গবেষণা বা এগুলা নিয়ে চিন্তা ভাবনা করা এটা বালা জিনিস। তবে আমি এখানে এই তথ্যটা ওখানে দিব যে এই তথ্যটা জানলে যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গবেষণা করেন তাদের ক্ষেত্রে হয়তো আরো নতুন কোনো কিছু উৎসাহ উদ্দীপনা বাড়তে পারে বা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেটা হইল কি, যে টাইটানিক, এখানে টাইটানিক শব্দটা আসলে টাইটান থেকে আইছে। টাইটান হইল কি এক গ্রিক শব্দ, এবং গ্রিক একটা পুরানা যে গ্রিক আছে, আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসও দুইটা সভ্যতা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে কি, কিন্তু এই দুইটা সভ্যতা বিলুপ্ত হইল, এই দুইটা সভ্যতা কেন্দ্রিক যে নিদর্শনগুলা আজকের পৃথিবীত এমন ভাবে গাড়িয়া রইছে যে আগামী কিয়ামত পর্যন্ত এই নিদর্শনগুলা, আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, যে এই নিদর্শনগুলা থাকি যাইব কিয়া। ঠিক আছে, কেন থাকি যাইব কি, কারণ এই নিদর্শন কেন্দ্রিক যে সমস্ত জাতি গোষ্ঠী তারা গবেষণা এবং এগুলারে গ্রহণ করছে, এগুলারে ডেভেলপ করার চেষ্টা করে, সুতরাং এগুলা আর মানে জাতি বিলুপ্ত হইলেও আপনার বিলুপ্ত হইছে না, নিদর্শনগুলো এখনো পর্যন্ত বিলুপ্ত হইছে না, আর সহজে হইতো না বলে আমার ধারণা। তো গ্রিক, এই দুইটা জাতি হলো গ্রিক এবং রোমান। আপনারা পৃথিবীর ইতিহাস যারা পড়েন, ইতিহাস যারা চর্চা করেন, অথবা মেথ সম্বন্ধে যাদের সম্যক ধারণা আছে, যে গ্রিক এবং রোমান জাতির যে সভ্যতা, এটা অনেক পুরানো একটা সভ্যতা। ঠিক আছে, তাদের ইতিহাস রয়ে গেছে কি। তো এই গ্রিক হলো একটা দেবী আছিল। আপনারা জানেন যে পূর্ব যুগ মানুষের কাছে যখন জ্ঞানের আলো, প্রকৃত জ্ঞানের বেশি, প্রকৃত জ্ঞান কোনটা, ধর্মীয় জ্ঞান, ধর্মীয় জ্ঞান যখন পৌঁছিছে না, তখন মানুষ দলে দলে গুত্রে গুত্রে বিভিন্ন মতবাদে বিশ্বাসী হয়ে পড়ে। দেবদেবীর পূজা অর্চনা থেকে শুরু করে মানুষ অগ্নি পূজা, গাছ পূজা, ব্যাং পূজা, সাপ পূজা, বিভিন্ন ধরনের পূজা অর্চনা মাঝে মানুষ নিমজ্জিত আছে। ইভেন সূর্যের পূজাও করছে মানুষ। তো অনুরূপ ভাবে গ্রিকদের যত দেবদেবী আছিল, তার মাঝে একটা দেবীর নাম আছে, দেবতার নাম আছে টাইটান। সেই টাইটান দেবতার নামে এই এর নামকরণ করা হয়েছে কি টাইটানিক। ইংরেজি গ্রামারর নিক শব্দ ব্যবহার করিয়া এটা আরেকটু শক্তিশালী বিশেষণ দেওয়া হয়েছে, তো টাইটানিক নাম দেওয়া হয়েছে। আরেকটা লক্ষণীয় বিষয় হইল কি, এই টাইটানিক জাহাজটা সর্বশেষ যে সাবমেরিনটা ধ্বংস হয়েছে বা বিস্ফোরণে পুরা উধাও হয়ে গেছে কি, সেইটা উদ্ধার কাজও লাগে, সেই গবেষণা লাগে যেটা যাওয়াত আছে, সেইটারও নাম কিন্তু টাইটান। সুতরাং আমার টাইটেলটা সম্ভবত ওভাবে হওয়া উচিত আছিল যে টাইটানিক উদ্ধার করতে গিয়ে টাইটান নিজেই ধ্বংস হয়ে গেল, সেটা আমি আর দিলাম না। তো
একটু লগে থাকুক, এখানে একটু আছে। সুপ্রিয় দর্শক, যারা এই পর্যায়ে আমরা লোকে যোগ দিচ্ছেন, আমি সারোয়ার আছি ক্যামেরার পিছনে এবং আলোচনা করাতে আসলাম যে এই যে সম্প্রতি টাইটান নামক যে সাবমেরিন যেটা বিস্ফোরণ হইল, প্রচন্ড বিস্ফোরণে ধ্বংস হইল, এটা গেছিল আটলান্টিক মহাসাগরের গভীরে নিমজ্জিত ধ্বংসপ্রাপ্ত 11, 12, 13 বছর আগর টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের আরো নমুনা সংগ্রহ করা লাগে, প্রত্নতাত্ত্বিক নমুনা সংগ্রহ করা লাগে, কিন্তু সেখানে যাওয়ার আগেই এটা ধ্বংস হয়ে গেছে। এটা নিয়ে আলোচনা করার গিয়া আমি যে বিষয়টা আলোচনা করাতে আসলাম সেটা হলো কি টাইটানিক কিতা। তো এখানে আমি অলরেডি হইছি যে টাইটানিক হইল কি ব্রিটিশ সকল বানাইল একটা জাহাজ, যেটা 1912 সালে 15ই এপ্রিল ধ্বংস হয়ে গেছে কি টাইটানিক সম্পূর্ণরূপে। আর 1907 থেকে নিয়ে 1911 সাল পর্যন্ত প্রায় 5-5.5 বছর বা 4.5 বছর সময় লাগে এটা বানানি হয়েছে। এবং এই জাহাজের লম্বাই আছিল বা দৈর্ঘ্য আছিল প্রায় 809 ফুটের মতো। এখানে প্রায় 2200 জন যাত্রী নিয়ে, কিন্তু যেই দিন এই টাইটানিক যাত্রা শুরু করে তখন প্রায় 2200 যাত্রী নিয়ে টাইটানিক যাত্রা শুরু করছিল। এই 2200 যাত্রী ছাড়াও আরো এখানের মধ্যে ক্রু আছিল আরো 300-র মতো অন্যান্য যাত্রী, বিভিন্ন জায়গা থেকে আইসবার্গ এবং শর্নবার্গ থেকে আরো যাত্রী নেওয়া হয়। সব মিলাইয়া প্রায় 2500-র মতো মানুষ মনে হয়, সবু মানে 2500-র মতো মানুষ এই জাহাজের মাঝে আছে। তো জাহাজটা আসলে ডুবলো কিভাবে সেটা একটু আমি আপনাদের লগে আলোচনা করি। দেখো এই জাহাজটা যখন তারা বানায়, টাইটানিক যখন তারা বানায়, বানানির পরে এটা প্রথম পরীক্ষা করছে তারা আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডের কয়েকটা ফৌটোর মাঝে এটা পরীক্ষা করিয়া যখন 100% শতভাগ তারা কনফার্ম হইছে যে সবকিছু ঠিক আছে, তারা যাত্রা শুরু করছে 1912 সালের এই 15ই এপ্রিল আমেরিকার নিউ ইয়র্কের উদ্দেশ্যে, নিউ ইয়র্ক সিটি যে শহর, এদিকে উদ্দেশ্যে। তো সেই সময় কিন্তু আরেকটা জিনিস লক্ষণীয় যে আটলান্টিক মহাসাগর যে অংশ, এই অংশটা এখনো পর্যন্ত খুবই মানে মানুষের কাছে অনেকটাই অখ্যাত রয়েছে, যদিও তথ্য প্রযুক্তির অনেক মানে উদ্ভাবন হয়েছে, আবিষ্কার হয়েছে, কিন্তু সেই যুগে তো এত কিছু আসিল না। সেই যুগে এত রাডার, রেডিয়েটর অনেক কিছু না থাকার কারণে যে 1912 সালেও যে টাইটানিকটা ধ্বংস হয়েছে, এটার পুরাপুরি সন্ধান পাইতে, অর্থাৎ এটা খুঁজিয়া পাইছে কত সালও আপনারা জানেননি, এটা খুঁজিয়া পাইছে 1985-86 সালও। অর্থাৎ ততদিনে সমুদ্রর অতল গহ্বরও বা নিম্নভাগও মানুষের যাওয়ার মতো এবং মানুষে এখানে ফৌসিয়া যে গবেষণা করার মতো অনেক যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে। প্রায় 70-80 বছর পরে এই জাহাজের যে ধ্বংসাবশেষ সেখানে নিচে পাওয়া গেছে। আমরা বুঝিলাম যে এই কিভাবে ধ্বংস হয়েছে, একটু আমরা ধারাবাহিকভাবে যদি একটু জানার চেষ্টা করি। যারা আমরা লোকে আসুন লাইভও, সকলের অসংখ্য ধন্যবাদ, আপনারা মনোযোগ সহকারে শুনরা এবং শুনতে থাকা। লাইভটা একটু শেয়ার করবা, তাইলে টাইটানিক সংক্রান্ত অনেক বিভ্রান্তিকর তথ্যগুলো মন থেকে যাইব গিয়ে আমরা সত্যিকার অর্থেই জানাইতাম চাই যে টাইটানিকটা আসলে কি তা। তো প্রথমে তারা আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডের কয়েকটা পোর্ট বা সামুদ্রিক এলাকা সেগুলা পরিভ্রমণ করিয়া নিশ্চিত হয়েছে যে এটার মেকানিজম এবং এটার ধারণ ক্ষমতা সহ এটার রাডার এবং এটার যে সবকিছু বিশ্ব প্রদক্ষিণ করার মতো সমস্ত ফিট আছে, অর্থাৎ এটা টেস্টিংটা সাকসেসফুল হয়েছে। যাই হোক, আপনারা জানেন যে একটা বড় বড় জাহাজ বা এখনো পর্যন্ত কোনো জাহাজ যখন এক দেশ থেকে আরো দেশে যায়, তখন স্বাভাবিকভাবে প্রত্যেক দেশেই কিন্তু এক একটা রাডার রয়েছে, কন্ট্রোল সেন্টার রয়েছে এবং দুইয়ের মধ্যবর্তী একটা কমিউনিকেশন রয়ে গেছে কি। অনুরূপভাবে এই জাহাজটা যেই দিন আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয় তখন 2200 যাত্রী নিয়ে, এবং এই যাত্রীদের বেশিরভাগও কিন্তু ওই ইংল্যান্ডের মানুষ আসলা, অস্ট্রেলিয়ার মানুষ আসলা এবং অন্যান্য দেশের মানে যারা সেই সময়কার ধনী মানুষ সকল আসলা, তারাই কিন্তু এই জাহাজের যাত্রী আছিল বেশিরভাগ ক্ষেত্রে। কারণ এত বড় একটা জাহাজ ব্রিটিশরা বানাইছে। এই সময় চিন্তা করেন আপনারা যে ব্রিটিশ সকল পৃথিবীর মাঝে অত্যন্ত দাপটের সাথে তাদের চলাফেরা এবং তারা সাম্রাজ্য তখনও পর্যন্ত এক্সিস্ট আছে, যে কারণে গিয়া ব্রিটিশরা কোনো কিছুতে হাত দিলে সেই কাজগুলাকে মানুষ মূল্যায়ন করতো এবং খুব আগ্রহের সাথে সেগুলা মানুষ নিজের থেকে গ্রহণ করত। তো এইভাবে ব্রিটিশরা যখন, আমি আরেকটা উদাহরণ দিই, এই জাহাজটার তো 2200 যাত্রী আসলা প্লাস, আমি দেখছি আর কি এটা গবেষণা করিয়া এবং এটা উইকিপিডিয়ার মাঝে, এই জাহাজে যারা গেস্ট লাগে তারা তো টিকিট করে যাইতে হয়েছে, পয়সার বিনিময়ে যাইতে হয়েছে। আমি একটা
অনুমান দেই যে এই জাহাজও যারা আসলা তারা কত করে পে করছেন। এটার যে ফার্স্ট ক্লাস যেটা আছে ফার্স্ট ক্লাসের টিকিট আছে $3000, আর এটার মনে হয় আসন সংখ্যা মাত্র কয়েকশো আছে। আর সব শেষে যে সাধারণ যাত্রী আছিল দরকা বিভিন্ন জায়গা থেকে একবারে সাধারণ নিম্নমানের তাদের টিকিট আছে $30। তো 30 থেকে শুরু করি সর্বোচ্চ প্রায় $3000 পর্যন্ত যে জাহাজের টিকিট আছে চিন্তা হোক কত হাজার হাজার পয়সা লইয়া মানে এই জাহাজটা শুরু হয়েছিল যাত্রা আর কি। তো সবাই এই জাহাজটা নিয়ে রওনা হইলাম। আমি সুপ্রিয় দর্শক যারা এই মুহূর্তে যোগ দিচ্ছেন আপনার মনোযোগ সহকারে শুনবে, এখান থেকে এই পয়েন্টটা শুরু হয়েছে যে 1912 সালের এই 15ই এপ্রিল জাহাজ ইংল্যান্ডের বন্দর থেকে রওনা দেয় নিউ ইয়র্কের উদ্দেশ্যে। যখন জাহাজটা রওনা দেওয়ার কয়েক ঘন্টার ভিতরেই ঘন্টা দেড়েকের ভিতরেই কিন্তু অপর প্রান্ত থেকে জাহাজের যে আমেরিকান বা অন্যান্য যে কন্ট্রোল প্যানেলগুলো আছে সেখান থেকে কিন্তু সাথে সাথে জানাইয়া দেওয়া হয়েছে যাতে নিরাপদে জাহাজটা ড্রাইভ করা হয়, কারণ তারা যে রুট কম্পাসের মাঝে যে রুট দেখা রাখে যে রুট অবলম্বন করে সেই রুটের মাঝে আইসবার্গ রয়ে গেছে গিয়া, কারণ যে কোনো সময় আইসবার্গের লগে আপনার ধাক্কা লাগে জাহাজ ধ্বংস হইতে পারে। দর্শক এখানে একটা পয়েন্ট হইল কি আইসবার্গ কি জিনিস যেটার লগে লাগিয়া এই জাহাজটা ধ্বংস হয়ে গেছে গিয়া। আইসবার্গ হইল কি বরফ রে হওয়া হয়, বরফের বড় বড় টুকরাইন। আপনারা যারা সমুদ্র অভিমুখে যাত্রা করছেন বা এখনো পর্যন্ত যারা সমুদ্র নিকটবর্তী ঠান্ডা কোনো দেশও থাকেন আপনারা দেখবা যে যখন প্রচুর ঠান্ডার মাঝে সমুদ্রের উপরে এক ধরনের ব্ল্যাক আইস হয়ে যায় গিয়া, এবং এই আইসগুলা কি এগুলা পুরুত্ব এত বেশি ঘনত্ব এত বেশি থাকে আর কি এর সামান্য অংশ বাসমান থাকে আর নিচের যে অংশটা শত শত ফুট নিচের দিকে যে টুকরাইন থাকে এগুলা দেখা যায় না, আইস ব্ল্যাক আইসের মতো থাকে আর কি। তো এই যে বড় বড় বিশাল খণ্ডর যে বরফ এই বরফের টুকরাগুলোকে আইসবার্গ কোয়া হয়। তো জাহাজ যেই পথে যার সেই পথে যাওয়ার কারণে সেই পথে কিন্তু আইসবার্গ আছে যেটা আগে থেকে কন্ট্রোল সেন্টার থেকে জানানি হয়েছে, কিন্তু জাহাজ এখানে ভুল হইল কি আমরা দেখছি যে এই জাহাজের যে রেডিওর যে ইয়েটা পাওয়া গেছে সেখানে শুনলে দেখা যায় যে এখানকার যে পাইলট যে আছে জাহাজের যে নাবিক যারা আসতা তারা প্রথমে এটা ইগনোর করছো, কারণ সবাই তো খুব এক্সাইটেড তাই না, এত বড় একটা বিজয়, পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ অত্যাধুনিক জাহাজ সেই যুগের, আর এটা টেস্ট করা হয়েছে এবং এটা নিয়ে রওনা দেওয়া হয়েছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে যাওয়া লাগে। সবাই আমার কাছে লাগে যে স্টোরি পড়লে বোঝা যায় সবাই এতই এক্সাইটেড এতই উত্তেজিত আছিল যে তাদের যে ওয়ার্নিং দেওয়া হয়েছে সেই ওয়ার্নিংটা তারা কিন্তু কর্ণপাত করছে না, একজনই শুনছে না। 2 নম্বর বার যখন আবার একবারে তখন তারা নিকটবর্তী হয়ে গেছে কি তখনও কিন্তু কন্ট্রোল প্যানেল সেন্টার থেকে হওয়া হয়েছে যে সাবধান, তুমি যত তাড়াতাড়ি সম্ভব দিক পরিবর্তন করো, কারণ সামনে বিশাল আকার বরফের সাক্কা রয়ে গেছে গিয়া। এইগুলা কিন্তু 1 মাইল 2 মাইল বরফের সাক্কা না, এটা মাইলের পর মাইল বিশাল বড়। আপনারা যারা বিভিন্ন মুভি দেখছেন বা এখনো পর্যন্ত যাদের ঘরে ফ্রিজ আছে বা এই ধরনের ইয়েগুলা আছে আপনারা দেখবা এই যে বরফ এটা হলো পানির একটা রূপ, ঠিক আছে? প্রত্যেকটা পদার্থ 3টা রূপ থাকে, কঠিন, তরল এবং বায়বীয় রূপ। আর পানি হইল গিয়ে এমন একটা পদার্থ যার 3টা রূপই রয়ে গেছে গিয়া। এটা যখন কঠিন অবস্থা যায় তখন এটা বরফে রূপান্তরিত হয়, আর এটা যখন বাষ্প আকাশের দিকে উঠিয়া যায় তখন এটা বায়বীয় রূপ হয়, আর যখন এটা পানি আকারে থাকে এটা তরল রূপ হয়। আপনারা লক্ষ্য করবা যে যখন পানি আকারে এই বরফটা হয় তখন কিন্তু এটা অত শার্প থাকে কি ধারালো থাকে, একজন মানুষকে চাইলে আপনি খুন করে দিতে পারবা। বিভিন্ন মুভির মাঝে আমরা দেখছি অনেক সময় এগুলা মুভিগুলা বানাইছে দেখা যায় যে ধারালো বরফ দিয়া মানুষ মারিলার জন্তু মারিলার। এখনো যারা বরফের দেশ আইসের দেশ থাকে তারা কিন্তু বরফের যে ছুকা যে অংশ ধারালো যে অংশ সেটা দিয়া পশু শিকার করে। হ্যাঁ, তো এখন বুঝুকা কতটুকু শার্প এগুলা থাকে আর কি। তো এইভাবে যখন যাই হোক যেটা ঘটলো যে এই টাইটানিক জাহাজরে তারা জানানি হইলো যে সামনের দিকে কেয়ারফুলি যাওয়ার লাগে যেহেতু এখানে বরফ রয়ে গেছে কি। 2 নম্বর ওয়ার্নিং যেটা তারা ইগনোর করার পরই যখন সামনের দিকে গেছে তখন পাইলট যখন বুঝতে পারছে যে সামনে বিশাল আকার
বরফর পাহাড়। একটা জিনিস মনে রাখবা সুপ্রিয় দর্শক হল, আমরা পৃথিবীর উপরিভাগে যেভাবে উঁচা নিচা পাহাড় পর্বত, হ্যাঁ, নদী নালা খাল বিল হাওর বাওর ইত্যাদি দেখি, অনুরূপভাবে পানির নিচেও কিন্তু এগুলা রয়ে গেছে গিয়া। এর প্রমাণ হইল কি, যত জায়গার সমুদ্রগুলো শুষ্ক হয়ে গেছে গিয়া, সমুদ্রের পানিগুলো শুষ্ক হয়ে গেছে কি, দেখবা যে এখানে অনেকটাই পাহাড় পর্বতের মতো একটা নিশানা দেখা যায়। আর মহাসাগরের কথা যখন আইব, আটলান্টিক, প্রশান্ত মহাসাগর, অ্যান্টার্কটিকা, এই সমস্ত মহাসাগরের কথা যখন আইব, এগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রহস্যময় করে রাখছেন যে মানুষ এখনো পর্যন্ত রহস্যের সেই পর্দা ভেদ করে সেই পর্যন্ত পৌঁছা মানুষের পক্ষে আজ পর্যন্ত সম্ভব হয়েছে না। তো যে কারণে তারা তো আরো ১১২ বছর ১৩ বছর আগের মানুষ আসলা, সুতরাং রহস্য যখন উন্মোচন হয়েছে না, সেই সময় এত বড় একটা বিজয় অভিযান, এটার উত্তেজনা, এটার যে এক্সাইটমেন্ট যেটা, যে কারণে তারা অনেক নিয়ন্ত্রণ হারাই লেছিল, আমার কাছে যেটা লাগছে আগে। যাই হোক, শেষ পর্যন্ত যখন পাইলট দেখতে পেলো যে সামনে বিশাল আকার, তখন সাথে সাথে তারা এই টাইটানিক জাহাজরে এটা বাম দিকে টার্নিং করার চেষ্টা করছে, কিন্তু বাম দিকে টার্নিং করার গিয়া যেহেতু এটা ৯০০ ফুট লম্বা বরফের এইভাবে আইসবার্গের একটা বিশাল টুকরা লগে কিতে হইল, ধাক্কা খাইছে। ধাক্কা খাওয়ার লগে এটা ঠিক মাঝখানে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, ভাঙি গেছে গা। অর্থাৎ এই ৯০০ ফুটের মতো বা ৯০০-এর অধিক দৈর্ঘ্য দীর্ঘ লম্বা এই টাইটানিক দুই ভাগে বিভক্ত হয়ে গেছে গিয়ে, এবং এটা আস্তে আস্তে ডুবি গেছে গিয়া। ঘটনাটা ঘটছে কিন্তু ১৯১২ সালের একটা মিনিট লাইনত হোকা ১৯১২ সালের ১৫ই এপ্রিল রাত্রে ১১টা ৪৫ মিনিট ওভাবে, যদি আমি ভুল না হইয়া থাকি, কারণ যেহেতু আমি ড্রাইভ করলাম কোনো সময় টাইম লাইন ভুল হইতে পারে। আর পুরা জাহাজটা ডুবতে ডুবতে আরো ৪ ঘন্টা সময় লাগছে। অর্থাৎ জাহাজ যখন ভাঙি গেছে কি, তখন মানুষজন ফালাইয়া ফোড়া শুরু হয়েছে। এখন বিশাল মহাসমুদ্র, কুল নাই কিনার নাই, এর মধ্যে আইস, বুঝছেন। দেখা গেছে যে শেষ পর্যন্ত প্রায় ৭০০ জনরে উদ্ধার করা সম্ভব হয়েছে। অর্থাৎ যেই মুহূর্তে এটা হিট করছে, কন্ট্রোল সেন্টার থেকে বোঝা গেছে, এবং কন্ট্রোল সেন্টার থেকে লগে লগে আরেকটা তারা উদ্ধারকারী জাহাজ পাঠাই দিছে এখানের মাঝে। উদ্ধারকারী জাহাজ আইসে বুর সাইডটার দিকে আয়া, যারা বাসমান অবস্থায় যারা পাইছে কি, এইভাবে প্রায় ২২০০ থেকে ২৫০০ জনের মধ্যে প্রায় ৭০০ জনরে তারা উদ্ধার করছে। করিয়ার সাথে সাথে এটা নিউ ইয়র্কের উদ্দেশ্যে গেছে গিয়ে, এবং সেখানে এই সমস্ত মানুষের নিচে যারা বাঁচিয়া আছিল কি এই জমানাত। তো এই হইল কি মোটামুটি এই জাহাজের ইতি কথা, সংক্ষিপ্ত কথা কি, যে এই জাহাজটা প্রায় ২২০০ জন ২২০০ উপরে যাত্রী নিয়ে যাওয়াত আছিল এবং নিমজ্জিত হয়েছে। এবং ভুল নির্দেশনার কারণে হোক অথবা সঠিক নির্দেশনা আছিল, নির্দেশনা না মানার কারণে, একটু গাফলতির কারণে গিয়া তারা আইসবার্গ পাহাড়ের যে বরফের যে পাহাড় আছে পানির নিচে, সে বা পানির উপরে ভাসমান অবস্থায়, সেগুলোর লেগে ধাক্কা খাইয়া এই বিশাল এত বড় আকারের যে জাহাজ আছে সেটা কিন্তু ধ্বংস হয়ে গেছে গিয়া। আশা করি সুপ্রিয় দর্শক আপনারা এটা বুঝতে পারছেন যে আসলে টাইটানিকটা কেটা। সেই থেকে নিয়া টাইটানিক যখন এখানে ধ্বংস হয়, তারপরে ৭০-৮০ বছর পর্যন্ত এটা কেউ পাইছে ওরা খুঁজিয়া, তো কেউ পাইছে না যে কোন জায়গাতে আছে। মাত্র ১৯৮৫ ইংরেজিত যখন অত্যাধুনিক সমুদ্রের তলদেশ দেখা যায়, এই ধরনের যখন দূরবীন বা টেলিস্কোপ হোকা বা যে ধরনের যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, এগুলো আবিষ্কার হওয়ার পরও মানুষজন হঠাৎ করে এর অস্তিত্ব বা ফসিল যেটা বা এর যে ধ্বংসাবশেষ যেটা, সেটা খুঁজিয়া পাইছে। কিন্তু ততদিনে সেই মানুষগুলো তো আর রয়েছে না, মানুষ তো ওই সময় মারা গেছে। এমনকি যারা যে ৭০০ জন বাঁচিছিল, তাদের কেউ আজ পর্যন্ত বাঁচিয়ে আছে কিনা সন্দেহ। তবে তাদের অনেকের সাক্ষাৎকার আমরা বিভিন্ন ইউটিউবের পুরনো যে সমস্ত ডকুমেন্টারি চ্যানেল আছে, সেগুলো গেলে কয়েকজনের সাক্ষাৎকার দেখা যায় যে এই গভীর অন্ধকার রাত্রে, হ্যাঁ, প্রশান্ত মহাসাগরের তলদেশে যখন জাহাজ ডুবি গেল গিয়া, তারা কিভাবে ফালাই ফালাই, যারা সবও নামি গেছে ফালাই ফেলে, কিন্তু সব তো আর বাঁচার কথা না। এখানে বাচ্চা আছিল, বেমারি আছিল, বয়স্ক মানুষ আছিল, অনেক আবার শক্তিশালী থাকলেও সাঁতার জানতো না এমন মানুষও আছিল। আর সাঁতার জানলেও গভীর সমুদ্র তো সাঁতার খাটিয়ে তো আর বাঁচা যায় না, বাঁচা যায়নি, অবশ্যই বাঁচা যায় না। সুপ্রিয় দর্শক, অনেকেই আমরা লোকে যোগ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো যে কথা কোয়াত আসলাম, আমরা এই মুহূর্তে যারা যোগ দিচ্ছেন, আমি আলোচনা করাতে আসলাম যে টাইটানিক নামক যে জাহাজটা ১৯১২ সালে যেটা ডুবি গেছিল কি, তার পরবর্তীতে গত বৃহস্পতিবারে
কানাডার একটা পোর্ট থেকে 5 সদস্য বিশিষ্ট আর একটা টিম যারা যাওয়াত আছিল যে টাইটানিক জাহাজের এই যে ধ্বংসাবশেষটা দেখা লাগে। এটা আরো এরা যে নতুন ভাবে গেছে এমন নয়, বিভিন্ন সময় আরো অনেকেই গেছেন, প্রতিদিন গেছেন, আরো যাইবা, আজকেও গেছেন, হয়তো কালকে আরো যাইবা, পরশু যাইবা। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, যে জিনিসটার কারণে আজকে আসলে এই লাইফটার মূল উদ্দেশ্য হলো গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু রহস্যময় জায়গা এবং এমন কিছু রহস্যজনক ঘটনা রাখি দিছেন যেটা মানুষ এখনো পর্যন্ত পুরাপুরি ভাবে উদ্ভাবন করতে পারেন না। আপনারা মনে আছে গত কয়েক বছর আগে নাসার একটা রকেট, যে একটা নভোযান নাকি, যেটা অলমোস্ট তারা গেছিল গিয়া স্পেসের মাঝে গিয়া এমন কিছু তথ্য পাইছে এবং সেখান থেকে তারা কইছে তারা এমন কিছু তথ্য পাইছে যা পৃথিবীর আইয়েও তারা প্রকাশ করবো আগে, যা পৃথিবী অনেকটাই মানে আশ্চর্য করবো। তারা খিতা পাইছে না পাইছে আজ পর্যন্ত জানা গেছে না, কিন্তু এই নভোযানটা যখন পৃথিবীর নিকটবর্তী আইয় যখন শূন্য মণ্ডল থেকে অতিক্রম করে বায়ুমণ্ডলের প্রথম স্তর অ্যাটমসফিয়ারে ঢুকে, তখন সাথে সাথে বায়ুমণ্ডলের প্রচন্ড ঘর্ষণের কারণে এটা তো আগুন লাগি যায় এবং এটা ধ্বংস হয়ে যায় গিয়া। যাই হোক দর্শক, আমি আজকে এই পর্যন্তই। আমি একটু দেখি কোনো কমেন্ট টমেন্ট আসেনি। অনেকেই কমেন্টের সংখ্যা কম, অনেকেই আমরা লগে যোগ দিচ্ছেন। আবু জাহিদ, জুয়েল জুয়েল ভাই বালা আসল নিশ্চয়ই, রোমান খান থেকে নেয়া, রাজা, সালিম হোসেন, নাজমুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, এখানে অনেকেই আমরা লগে যোগ দিচ্ছেন। দর্শক, আমি সারোয়ার আসলাম অতক্ষণ পর্যন্ত। আমরা লোকে দেখতেই পারি আজকে কিন্তু বাইরে হিউমিডিটি আছে, একটু গরম আছে। আমি এসি সারিয়া গাড়ির ভিতরে বই থাকছি। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের দেখাইবার চেষ্টা করছি যে লন্ডন শহরের বিভিন্ন যতটুকু দেখানি যায় কি শনিবারে, যেহেতু আমি নিজেও ব্যস্ত। আশা করি আপনার তো ভালো লাগছে। আর মূল আলোচনা আছেন যে টাইটানিক যে জাহাজ 112-13 বছর আগে যেটা ইয়ে হয়ে গেছে কি, ধ্বংস হয়ে গেছে কি, সেই জাহাজটার ধ্বংসাবশেষের কাছে যাওয়ার লাগে আর একটা সাবমেরিন যার নাম হলো টাইটান, যেটা গত বৃহস্পতিবারে কানাডার একটা পোর্ট থেকে রওনা দিছিল 5 জন যাত্রী বোঝাই করি, এবং এই 5 জন যাত্রী সহ রওনা দেওয়ার মাত্র 2 ঘন্টা পরে একটা আটলান্টিক মহাসাগরের একটা জায়গা যাওয়ার পরে এটা বিকট একটা শব্দ বা বিস্ফোরণে এই টাইটান নামক সাবমেরিনটা ধ্বংস হয়ে গেছে গিয়া। এবং সেই সাথে সাথে এই জাহাজও যারা আসলা তারাও সবাই ইয়ে হয়ে গেছেন গিয়ে, মারা গেছেন। তার মধ্যে 2 জন পাকিস্তানি আসলা, বাপ এবং বেটা, আর একজন ওদেশর আসলা, আর একজন বিজ্ঞানী আসলা, আর চালক নিজে আসলা। এরা সবই জীবন প্রাণ নাশ হয়েছে তাদের, তারা মারা গেছেন। হয়তো তারা বুঝতে পারলে সেখান থেকে হয়তো আরো নতুন কিছু তথ্য আনতে পারতা। তবে আমি বিশ্বাস করি যে আগামীতে, অর্থাৎ 100 বছর আগে যে জাহাজটা ডুবছে, সেই জাহাজটার সন্ধান পাইতে সময় লাগছে 70-80 বছর। আর এখন তথ্য প্রযুক্তির অনেক উন্নতি, ওর মানুষ আরো নিত্য নতুন জিনিসগুলো আবিষ্কার করে। আশা করা যায় যে আগামী কয়েক বছরের মধ্যে তারা এই জাহাজ সম্বন্ধে আরো আনবো। তবে এই জাহাজটা কেন এত রহস্যময়, এটা বিষয় রয়ে গেছে কি, আমি যেটা শুরুর দিকে কইছি সেটা হলো কি, যে এটা সেই সময় আপনার চিন্তা করুন 19বিংশ শতাব্দীর একবারে শুরুর দিকে বিজ্ঞান মাত্র হাঁটি হাঁটি পা পা করে মানে চলা শুরু করছে। ঠিক ওই সময় এত বিশাল আকারের জাহাজ ইংল্যান্ড অর্থাৎ ব্রিটিশরা বানাইছে একে। এই সময়ের লাগে এটা সবচেয়ে বড় জাহাজ আছিল এবং প্রায় 900 ফিটের থেকে লম্বা এই জাহাজটা আছিল। 2200 যাত্রী বাদও এটার যে ধরো ক্রু থেকে নিয়ে আরো অন্যান্য যে সমস্ত স্টাফ আছেন, সব মিলিয়ে প্রায় 2500 মতো আছে। এটা যখন যাত্রা শুরু করছে তখনও যাত্রা শুরু করার আগে টেস্ট করছে, টেস্টের মধ্যে সবটা অ্যালাউড আছে, সবটা ফিট হয়েছে, কিন্তু আনফরচুনেটলি এটা নির্দিষ্ট জায়গায় যাইতে পারছে না। এটা ইংল্যান্ড থেকে যাওয়ার কথা আছে নিউ ইয়র্ক শহরও, কিন্তু সেখানে যাওয়ার আগেই আইসবার্গগুলোকে ধাক্কা খাইছে আর কি, অর্থাৎ আটলান্টিক মহাসাগরের গভীরে যে সমস্ত বড় বড় আইসর পাহাড় থাকে সেগুলো ধাক্কা খাইছে এবং জাহাজটা ঠিক মাঝখানেও পড়ছে, মাঝখানেও পড়া 2 ভাগে বিভক্ত হয়ে গেছে কি। সর্বশেষ
তথ্য অনুপাতে এটাও জানা গেছে এই যে দুইটা অংশ হয়ে গেছে জাহাজটা ঠিক মাঝখানে ভাঙ্গিয়া একটা অংশ থেকে আরেকটা অংশের দূরত্ব যেখানে মানে এই ধ্বংসাবশেষ গুলা পাওয়া গেছে বা অংশগুলো পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে যে একটা থেকে আরেকটা দূরত্ব হইলো 170 ফিট দূরই, অর্থাৎ খুব একটা বেশি দূরই না, খুব একটা দূরই নয়, কয়েক হাজার ফিট নিচে, এটা প্রায় কয়েক হাজার ফিট নিচে। আমি এক্স্যাক্টলি কইতে পারতাম না কত হাজার ফিট নিচে সমুদ্র, কারণ আটলান্টিক প্রশান্ত মহাসাগর বা এই সমস্ত মহাসাগরে এমন অনেক জায়গা আছে যেগুলার গভীরতা এখনো পর্যন্ত মাপা সম্ভব হয়েছে না। আমার মনে হয় যতটুকু ফার্দিনান্ড ম্যাগালিনের কথা মনে পড়ে আগে, ফার্দিনান্ড ম্যাগালিন কিন্তু প্রথম একজন ব্যক্তি আসলা যিনি প্রশান্ত মহাসাগরের সব দিক দিয়া ঘুরছেন, ঘুরতে 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 একটা জায়গার মাঝে ইয়া তাই মানে মেজারমেন্ট টেপ পালাই আগে মাপার চেষ্টা করছেন, কিন্তু সমুদ্রের গভীরতা সেই পর্যন্ত পৌঁছতে পারছেন না। পরে বাস্কো দা গামা ইটালিয়ান যে আসলা তাই নাসলা আরো কলাম্বাসের কথাও যদি আমরা কই, এইভাবে অনেকেই সমুদ্র পরিভ্রমণ করিয়া পরবর্তীতে জাহাজের গভীর মানে সমুদ্রের গভীরতা মাপার চেষ্টা করছেন। এখন অবশ্য বিজ্ঞানের উন্নতি হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে গভীরতা মাপা হয়ে গেছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে জিনিসগুলো আনডিসকভার্ড হয়ে গেছে গিয়ে। কেন আনডিসকভার্ড হয়ে গেছে গিয়ে, আপনি দেখবা যে আমেরিকা থেকে যদি কেউ অস্ট্রেলিয়া যাইতে চায় বা সিঙ্গাপুর বা বাংলাদেশ যাইতে হয় প্রায় 18-14 ঘন্টা বা 24 ঘন্টার ফ্লাইট হলেও হয়, অথচ একটা জাহাজ কিন্তু চাইলে আমেরিকা থেকে অস্ট্রেলিয়া মাত্র আধা ঘন্টা যেতে পারে। সেই রুট আলাদা, কিন্তু সেই রুটগুলা যাত্রীবাহী জাহাজ যাওয়ার উপযুক্ত নয়। এগুলার অনেক মানে বন্ধুর পথ থাকে, অনেক বিপজ্জনক ইয়ে থাকে। এর লাগি যাত্রীবাহী যে রুট যেগুলো আর কি, জাহাজ হোকা, প্লেন হোকা বা অন্যান্য যান হোকা, এগুলো ডিফারেন্ট। আর যেহেতু পৃথিবীটা গোল, আর আমরা যদি একজন মানুষ যদি পৃথিবীর একটা জায়গাতে আটা শুরু করে ঘুরি ঘুরি ও অনু আইতো চায়, ঘুরি 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 অনু কিন্তু আইতো পারবো। আর 3 ভাগের 4 ভাগের 3 ভাগ হইলে পানি আর 1 ভাগ হইল কি মাটি, যে কারণে এই বিশাল পানির সমুদ্র মাঝে অনেক কিছু আনডিসকভার্ড রয়ে গেছে। আগামীতে বিজ্ঞান ইনশাল্লাহ এগুলো ডিসকভার করবো। আমি রাইসুল ভাই আমরা লগে যোগ দিচ্ছেন, লায়েক আহমদ আমরা লগে যোগ দিচ্ছেন, ওয়ালাইকুম সালাম, আমজাদ ভাই আমরা লগে যোগ দিচ্ছেন। তারপর রাইসুল ভাই কেউ টাকা উপার্জন করে বাঁচার জন্য আর কেউ উপার্জন করে মরার জন্য, এই থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে। জি রাইসুল ভাই সত্যি কথাই কইছেন যে আসলে প্রত্যেকের উদ্দেশ্য থাকে বাঁচার লাগেও, কিন্তু মৃত্যুটা আইয়া, মৃত্যু তো অনিশ্চিত, মৃত্যু যে কোনো সময় হইতে পারে। আর কোনো কোনো ক্ষেত্রে যেমন এই ঘটনাটা, এটা মৃত্যু জন্ম মৃত্যু সেইগুলা কেন্দ্রিক চিন্তা ভাবনা না করি, আমরা যে বৈজ্ঞানিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা ভাবনা করি যে এখানে অনেক রহস্য রয়ে গেছে গিয়া, যে এই রহস্যগুলা কবে উন্মোচন হইব এবং কিভাবে উন্মোচন হইব, বিজ্ঞান কতটুকু রহস্যের এই পর্দারে উন্মোচন করিয়া মানুষের সামনে আনতে পারবো, এটা হইল গিয়ে বড় বিষয়। তবে এখান থেকে শিক্ষণীয় বিষয় হইলো যে একটা নির্দিষ্ট সময় না হওয়া পর্যন্ত অনেক কিছুই মানুষ আবিষ্কার করতে পারতো না। মানুষ যদি তাৎক্ষণিকভাবে প্রত্যেকটা জিনিস আবিষ্কার করতে পারতো, তাই তো মানুষ এমনিতেই নিজেরই মানে ভগবান আল্লাহ হোক বা গড হোক বা সৃষ্টিকর্তা হোক এগুলার দাবি করে নিব। আগামীতে হয়তো এই ধরনের দাবি নিয়ে আইব, অতীতে ওই ধরনের দাবি মানুষে করছে। যাই হোক, এর লাগে দেখবা যে আপনি 5,000 বছর আগে যখন মিশরের ফারাও সভ্যতা যেটা ধ্বংস হয়েছিল, আল্লাহ তাআলা কোরআনের মাঝে এবং অন্যান্য বিবলিকান স্টোরির মাধ্যমে রয়ে গেছে গিয়া, সেই ফেরাউনের লাশ কিন্তু 5,000 বছর পরে এখন পাওয়া গেছে। হয়তো আরো অনেক কিছু পাওয়া যেতে পারে। নূহ আলাইহিস সালামের কিস্তি যেটা আমরা সবসময় দেখি, নূহ আলাইহিস সালামের কিস্তি, সেই দেখো নূহ আলাইহিস সালামের ঘটনা তো আরো আগের ঘটনা। নূহ আলাইহিস সালামের জাতি এমন এক জাতি আসতো যে যুগ কইরা যে নুহু ছাড়া মানে 1000 বছর পর্যন্ত প্রায় নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে দিনের দাওয়াত দিছেন। তারপরেও যখন দিন পরিপূর্ণ হইছে না বা দাওয়াত গ্রহণ করছে না, আল্লাহ তাআলা হোসেন এটা কিস্তি বানাও এবং তুমি তোমার যারা আছে তারা এলো এখান থেকে নাও, আমি পাপিষ্ঠ জনগোষ্ঠীর ধ্বংস করে দেব। তো আল্লাহ তাআলা তো ধ্বংস করে দিলেন সেই জনগোষ্ঠীর। তার পরবর্তীতে তার যে বংশধর আছিল, বাচ্চারা আছিল, তাদের থেকে বংশ পরিক্রমায় আমরা অনেকেই আইছি। ইতিহাস অন্য কোথাও হয় সেটা অন্য বিষয়, কিন্তু সেই যে নূহ আলাইহিস সালামের কিস্তি, আপনি চিন্তা করকা, মানুষ অনেক কিছু আবিষ্কার করছে। নূহ আলাইহিস সালামের পরে মানুষ কিন্তু চীনের মহাপ্রাচীর বানাইছে, আফসিসর বিবলিয়ান ব্যাবিলিয়ন সভ্যতা হইছে, আরো অনেক কিছু হইছে। বখতিয়ানিসার, চেঙ্গিস খান, মঙ্গলরা উত্থান হইছে, ব্রিটিশদের উত্থান হইছে, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, ব্যাবিলিয়ন সভ্যতা, পার্সিয়ান সভ্যতা, ম্যাসেডোনিয়ান সভ্যতা, এই সভ্যতাগুলো যুগে যুগে কালে কালে কিন্তু আইছে। কিন্তু এই যে আল্লাহ কইছেন কোরআনের মাঝে যে আমি ফেরাউনের লাশে সংরক্ষিত রাখবো, সেই সংরক্ষিত করা লাশটা কিন্তু খুঁজিয়া পাইতে মানুষের সময় লাগছে 5 থেকে 5,500 বছর। আর নূহ আলাইহিস সালামের
এই কিস্তি এটারও আল্লাহ রসুল আমি নিদর্শন হিসাবে রাখি দিব। এটা কিন্তু আজকে অত বছর পরে তুর্কির জুডি পর্বত একটা পর্বতমালা রয়ে গেছে গিয়া। এটা কোরআন কিন্তু সুস্পষ্টভাবে কইছে যে যদি পর্বতমালার মাঝে আইয়া নূহ আলাইহিস সালামের যে কিস্তি সেটা আইয়া ল্যান্ড করছিল। কিন্তু বাইবেল যদি আপনারা দেখেন, বাইবেলের জেনেসিসও যদি দেখেন, সেখানে আপনি দেখতে পারবা যে সেখানে কোয়া হইছে যে আরেকটা পর্বতের নাম যেটা কোয়া হইছে আরারাত পর্বত। আসলে জুডি এবং আরারাত এই ২ টা কিন্তু নিকটবর্তী, পাশাপাশি। আপনারা যদি গুগল ম্যাপেও গিয়া একটু রাইট করেন, একটু সরি একটু গুগল ম্যাপে গিয়ে লেখেন যে আরারাত মাউন্টেন অথবা জুডি মাউন্টেন, দেখবা যে একটা আরেকটা খুব একটা দূরই না, কোয়ার্টার মাইল দূরই আগে, এবং বিভিন্ন শাখা প্রশাখা ধীরে 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 কিন্তু একটা আরেকটার লগে সম্পৃক্ত আছে। সম্প্রতি অনেকেই কিন্তু এই জুডি এবং আরারাত পর্বতমালাগুলো দেখার যায়, এবং সেখানে ২০০০ দেখো ২০০৫ সালে সর্বপ্রথম এই নূহ আলাইহিস সালামের কিস্তির যে একটা নাসার বিজ্ঞানীরা সর্বপ্রথম উপরে থেকে ধারণা করিয়া দেখছে যে কিস্তির মতো একটা জিনিস দেখা যায়। এখন কত হইল কি, নাসা তো অনেক আগে ডেভেলপ হয়েছে, তো এত বছর পরে ২০০৫ সাল কেনে তারা পাইলো, কেনে পাইলো না ১০০ বছর আগে? ১০০ বছর আগে তো তারা টাইটানিক বানাই লাইছে। এর কারণ হইল গিয়া, এই তথ্যটা দিয়া আজকের লাইভ শেষ করবো। এর কারণ হইল গিয়া যে আবহাওয়াগত কারণে পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন জনপদ, বিভিন্ন জায়গা, বিভিন্ন সময় আবহাওয়াগত কারণে কখনো বরফে আচ্ছন্ন আছিল, কখনো পানির নিচে আছিল। টার্কির অবস্থা হইল কি, যে টার্কির এই যে জুডি, আরারাট বা এই যে মাউন্টেন্স যেগুলা রয়ে গেছে কি, এই যে অঞ্চল শত শত হাজার হাজার বছর থেকে এগুলা বরফে আচ্ছন্ন আছিল। আর সম্প্রতি গত ৩০, ৪০, ৫০ বছর থেকে আস্তে আস্তে বরফ বিগলিত হওয়া শুরু হয়েছে, এবং এখানকার দৃশ্য বাড়ানি শুরু হয়েছে। তো ও বরফ গলার পরে এখন নাসা তো কন্টিনিউয়াসলি পৃথিবীর বিভিন্ন জায়গার মাঝে ক্যামেরা সেট করে রাখছে। বরফ গলার পরে দেখা যায় যে এই ধরনের একটা জিনিস লাগে। পরবর্তীতে তারা সেখানে গেছে, এবং এটার আর্কিওলজিক্যাল এভিডেন্সও লাগে জাপান এবং চায়নাত ফাটানি হয়েছিল এটার যে লাখের টুকরায় নাকি। যতটুকু আমি আর্টিকেলের মাঝে পড়ছি সেই টুকরাগুলো গবেষণা করি, মোটামুটি যারা আর্কিওলজিস্ট আছিল তারা কনফার্ম করছে যে ইয়েস, এটা হইল কি ৫-৬ বছর আগর একটা কিস্তি বা নৌকা আছে এটা, আর সম্ভবত এটা নূহ আলাইহিস সালামের। কারণ ইতিহাস ঘাটলে দেখা যায় নূহ আলাইহিস সালাম ছাড়া এভাবে আর কোন জাতির এই ধরনের জ্ঞান দিয়া একটা নৌকা বানাইবার মতো, এটা কোরআন যেহেতু সুস্পষ্টভাবে কইয়া দিলেছে, সুতরাং এটার মিথ্যা হইতে পারে না। তো যে কারণে আমি আসলে টাইটানিকের পাশাপাশি নূহ আলাইহিস সালাম বা ফেরাউনের ঘটনাটা আনলাম, এটা ও কারণে আনলাম যে পৃথিবীর মানুষ আরো উন্নত হইব, মানুষ আরো অনেক কিছু আবিষ্কার হবো, মানুষ আরো সামনের দিকে যাইব, বিজ্ঞান অনেক গোপন তথ্যগুলা খুঁজিয়া বার করব। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়া আমি আমরা পর্যন্ত যত মানুষ সকল আইসন, আজকে যারা সংশয়বাদী আছে তারা অনেক কিছুরে কিন্তু ডিনাই করে। যেমন হাদিসের মাঝে আছে, একটা জায়গার মাঝে খোয়া হইছে। এগুলো আসলে বৈজ্ঞানিক বিষয়। এখন বিজ্ঞান দিয়ে তো আপনি সবকিছুরে প্রমাণ করতে পারতা না। যেমন কোয়া হইছে যে আদম আলাইহিস সালামের যখন ১ম তানরে বানানি হয় তখন ৬০ ফুট উঁচা আসলা, এই আসলা, সেই আসলা ইত্যাদি, ইত্যাদি। তো মানুষ যারা সংশয়বাদী বা যারা যুক্তিবাদী তারা কিন্তু যুক্তি এবং সংশয়ের ফান্দে পড়িয়া অনেক সময় সত্যরে অস্বীকার করে। আবার কয় যে এত লম্বা যদি মানুষ আসলা, সেই যুগের মানুষের ফসিল নাই এখানে, কঙ্কাল নাই এখানে। আচ্ছা কোক আছে। আজকে থেকে ৩০-৪০ বছর আগে যে মানুষটা মারা গেছে, আজকে থেকে ৩০-৪০ বছর আগে যে ঘটনাটা ঘটছে, আজকে থেকে ১ বছর আগে যে ঘটনাটা ঘটছে, ও ঘটনা জানেন যে অমুক মারা গেছে, অমুক জায়গায় মারিয়া অমুক জঙ্গলে তার লাশ ফালানি হইছে। সেই লাশটা তো কাইয়া মিলেন না। সেখানে হাজার হাজার বছর আগর এভিডেন্স ফসিল গুলা কিভাবে মিলবো? হ্যাঁ, মিলতে পারে। কিন্তু ফসিল পাইলেই যে এটা সত্য হইব, আর ফসিল না পাইলে এটা মিথ্যায় পরিণত হইব, এটা ভুল কথা। কারণ ফসিল দ্বারা প্রমাণ করা যায় না আল্লাহর এক্সিস্টেন্স। ফসিল দ্বারা প্রমাণ করা যাইত না ধর্ম তথ্যগুলারে। এগুলা অনেক জিনিস আছে আপনি বিশ্বাস করতে হবে। আল্লাহ চাইলে কোন জিনিসে মানুষের সামনে সামনে আনতে পারেন যে আমি পূর্ব যুগে এই জিনিসটা রাখলাম, ও নমুনা দেখিয়ে মানুষে বিশ্বাস করতে পারবে যে আসলেই এই ধরনের কোন জাতি আছে। যেমন ধরো কোরআনে সূরা হিজরের মাঝে বা সূরা আয়াদের মাঝে যে বর্ণনা ২ টা জাতির কথা কোয়া হইছে। আদ এবং সামুদ জাতির কথা কোয়া হইছে। এই আদ এবং সামুদ জাতি তারা শৌর্য-বীর্য এবং দৈহিক আকার আকৃতিতে অনেক বড় আসলানি। এটা নিয়ে একটা বিতর্ক রয়ে গেছে গিয়া। আসলে কোরআনের এক্সাক্টলি লাইনগুলা কিতা সেটা হইলো পড়ার বিষয়। এখন অনেকে আমরা কোরআন পড়ার সময় এগুলা ভুল ট্রান্সলেশন যদি হয়, শব্দগত অনুবাদ যদি ভুল হয়, তাইলে সেই দিক দিয়া তো কোরআন তো আর মিথ্যা হয়ে যায় কিনা। কোরআন তো আপনার সামনে রয়ে গেছে। সেই ১৪৫০ বছর আগর যে কোরআন, এটা এখনো পর্যন্ত তো এক্সিস্ট হয়ে গেছে। আপনি কোরআনও গিয়া দেখিল কা যে কোন অনুবাদকে কইরা যে আ এরা এত শক্তিশালী আসলা। আবার একই শব্দর
ব্যাখ্যা কোনো এরা খুব শারীরিক দিক দিয়ে উঁচামুটা আসলা আসলে কোরআনও কিতা কইছে আমি এটার আনসার কিন্তু এখন দিলাম না আপনাদের কাছে রাখি দিলাম তো যখনও আপনি দেখবা যে কোনো বিষয়ে মাল্টিপল সংশয় সন্দেহজনক মানে জবাব আইব বা বিভিন্ন আর্টিকেল আইব তখন সরাসরি আমরা কাছে কোরআন ছাড়া আর কোনো পথ নাই কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে শেষ পর্যন্ত ফিতনার এমন একটা যুগ আইব ও মানুষগুলো এই ফিতনা থেকে এবং সঠিক তথ্য পাইব ফিতনাতেই বাঁচিয়ে থাকবো এবং সঠিক তথ্য পাইব যারা কোরআনের মাঝে ফিরিয়ে আইব কোরআন এবং হাদিসের দিকে ফিরিয়ে আইব সুতরাং কোরআন এবং হাদিসের দিকে আমাদের সকলের ফিরিয়ে আওয়া দরকার আমরা শেষ করব ফাতিমা বেগম আমরা লগে যোগ দিয়েছেন এমডি জুয়েল ইয়াহিয়া ফরিয়া ইমন মিয়া আমরা লগে যোগ দিয়েছেন তরিকুল ইসলাম বালা আসন নিশ্চয় সুমন ভাই হলে যে আমজাদ ভাই ঘুম থেকে কিভাবে যোগ দিলেন হা 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 আপনি কি সজাগ ঘুম থেকে তো যোগ দেওয়া যায় ঘুম থেকে তো ঘুমাই ঘুমাই দেখা সুমন মিয়া ভাই খবর দেখলাম শাহজাদা একজন ধনাঢ্য শাহজাদা তিনি পাকিস্তানি বংশোদ্ভূত ধনাঢ্য ব্যক্তি ঠিক আছে অনেক পয়সা আছে পয়সা না থাকলে তো বুঝতে পারেন আজকে যারা আপনিও চাইলে আপনার যদি পয়সা থাকে আপনি কিন্তু নাসার একটা নবজান করিয়া ইয়ে যেতে পারবা যাইরাও পর্যন্ত সুতরাং পয়সা আলা আসলা পাকিস্তানি এবং শিল্প প্রতিষ্ঠান অ্যানগ্রো কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান যে আপনার তথ্য সঠিক আছে ধন্যবাদ সুমন ভাই এই তথ্যটা তুলে ধরার লাগিয়া অবশ্যই তথ্যটা তুলে ধরা ইয়েতে ওটাই হয়তো আপনি বুঝাইতে চাইছেন যে আসলেই যে পয়সা দিয়া আপনি দেখো পয়সা দিয়া আপনি জীবন ক্রয় করতে পারতেন না আয়ুরে বৃদ্ধি করতে পারতেন না আপনি মাইকেল জ্যাকসনের কথাই যদি কোন বিশ্বের অন্যতম পপ স্টার নিজে বাঁচিয়া থাকার লাগিয়া রোগমুক্ত থাকার লাগিয়া এবং এমনকি মাইকেল জ্যাকসনের জীবদ্দশায় আমরা শেষ পর্যন্ত এভাবেও দেখছি যে কোনো মানুষের লাগে হাত মেলাইলেও তখন গ্লাভস থাকতো কি যেন জীবাণু হয় কিন্তু কোথায় আজকে মাইকেল জ্যাকসন নাই পৃথিবীতে যার যেটা সময় রয়ে গেছে সেটাই থাকবে ওয়ালাইকুম সালাম আমিনুর চৌধুরী ভাই এমডি মাহমুদ ওয়ালাইকুম সালাম ফাতেমা বেগম শরীফ এরপরে দেখি আর কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্ন নিব না তো আমি লাইভ শেষ করবো আমিন খান মোহাম্মদ ফয়সাল বাবুল মালিক রাসুল ভাই হইরা কেউ টাকা উপার্জন করে বাঁচার জন্য আচ্ছা এটা আমি পড়েছি আগে অবশ্য আলহামদুলিল্লাহ নাফিজ আহমদ আমরা লোকে যোগ দিচ্ছেন সাজিদুল ইসলাম আর ওকে ধন্যবাদ সবাই অসংখ্য ধন্যবাদ আজকে থাকার লাগে শেষ করার আগে 1 মিনিট আবার সামারাইজ দিলে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যারা এই মুহূর্তে আমরা লোকে যোগ দিচ্ছেন লাইভের পূর্ববর্তী অংশটা আপনারা দেখে নিবা অনেক তথ্য আজকে আপনাদের লোকে শেয়ার করছি এই তথ্যগুলোর মধ্যে প্রথম আমি শেয়ার করার চেষ্টা করছি যে টাইটানিক কোন দেশে বানাইছে টাইটানিক কবে বানাইছে এর দৈর্ঘ্য প্রস্থ কিতা আছিল এই জাহাজটা কবে যাত্রা শুরু করছিল কবে এই জাহাজটা ধ্বংস হইছে এই জাহাজটার যাত্রী সংখ্যা কত আছিল কতজন মারা গেছে কতজন বাঁচিছে এবং এই জাহাজটা বর্তমানে আটলান্টিক মহাসাগরের কোন অংশের মাঝে আছে কয় ভাগে বিভক্ত আছে এবং এই জাহাজের সর্বশেষ যেটা কি এই জাহাজটারে প্রত্নতাত্ত্বিক যে সমস্ত ইনফরমেশন আছে সেগুলা সংগ্রহ করার লাগে টাইটান নামক আরেকটা সাবমেরিন গত বৃহস্পতিবার আমেরিকার কানাডার একটা পোর্ট থেকে রওনা দিলে মাত্র 2 ঘন্টা যাত্রা করার পরে এই বিকট একটা বিস্ফোরণের মধ্য দিয়ে এটি ইয়ে হয়ে গেছে এগুলো আমরা নিয়ে আলোচনা করছি আর আপনারা দেখবা ইনশাল্লাহ আপনাদের কাজও লাগবো আর সেই সাথে সাথে লন্ডন শহরের বিভিন্ন অংশ আমি আপনাদের দেখাইবার চেষ্টা করছি অনেকেই আমরা লগে লাইব এখনো পর্যন্ত যোগ দিচ্ছেন সবাই ভালো থাকা সুন্দর থাকা সুস্থ থাকা আর সর্বশেষ একটা ইয়ে আছে আমিন ভাই একটা মেসেজ দিচ্ছেন আলম ভাই জাজাকাল্লাহ খাইরান ফর শেয়ারিং ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো ভালো থাকা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবা আবারও পরবর্তী লাইভ দেখা হইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু